আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো। একটি দল গণভোটের নামে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় বলছে বিএনপি। জনগণকে বোকা বানিয়ে সংস্কারের চেষ্টা হচ্ছে অভিযোগ। সনদ বাস্তবায়ন ও গণভোটের সময় নিয়ে দলগুলোর অনড় অবস্থানে জাতীয় নির্বাচন চ্যালেঞ্জের মুখে মনে করেন বিশ্লেষকরা। গণভোটের সময় দ্রুত জানানোর পরামর্শ। এবং শখের বশে রঙিন মাছ চাষ করে ফরিদপুরের কিশোর রাহাতের সাফল্যের দৃষ্টান্ত। এলাকার বেকার যুবকদের জন্য অনুপ্রেরণা মন্তব্য। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। মহাকাশে চীনের ইঁদুর পাঠানোর খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বিএনপি ক্ষমতায় গেলে পুরনো ধাঁচের অর্থনীতি পরিবর্তন করে গণতান্ত্রিক অর্থনীতি নিশ্চিত করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দুপুরে রাজশাহীতে রাজশাহী বিভাগের ব্যবসায়ীদের এক সম্মেলনে তিনি এই কথা বলেন। সে সময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি লুৎফুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও অন্যরা। জোর করে আরেকটি দলের অথবা দুইটি দলের অথবা তিনটি দলের মতামত জোর করে বাকি দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। আপনারা দেখছেন না, এখন আমরা একটা রাজনৈতিক দল, তারা আরেকটা রাজনৈতিক দল। আমরা যেখানে ঐক্যমত হয়েছি, ঐক্যমতের বাইরে গিয়ে তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের সময়সীমা নিয়ে দলগুলোর অনড় অবস্থান জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সই হওয়ার পর জুলাই সনদে কোনো পরিবর্তন করা হলে সেটি অবশ্যই দলগুলোকে জানানো উচিত। নির্বাচন কমিশন যাতে সংসদ নির্বাচন নিয়ে চাপে না পড়ে সেজন্য গণভোটের সময় দ্রুত জানানোর পরামর্শ দিয়েছেন তারা। নাজিব বেগের রিপোর্ট। জুলাই সনদে সই করার পর সেটি বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতবিরোধ চলছে রাজনৈতিক দলগুলোর মাঝে। বিএনপি বলেছে, সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ একপেশে। জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানকেও অযৌক্তিক বলেছে বিএনপি। তবে নভেম্বরে গণভোটের দাবিতে অনড় জামায়াতে ইসলাম সহ কিছু সমমনা দল কর্মসূচিও পালন করছে। এ অবস্থায় দলগুলোর মতবিরোধ কেমন প্রভাব ফেলবে আগামী নির্বাচনে? যদি যার যার অবস্থানে অনড় থাকে তখন নির্বাচন করাটা চ্যালেঞ্জিং হয়ে যাবে। যে ইলেকশন কমিশন এখন অনেক আগের থেকেই তাদের যে প্রস্তুতি সেটা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, এখন যদি গণভোট আসে তখন কি হবে, তাদেরকে আবার এটা নিয়েও ভাবতে হবে একই সঙ্গে। এই যে এলোমেলো অবস্থার মধ্যে যাতে কমিশন না পড়ে, এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এটা একটা সুরা হওয়া দরকার। গণভোট করার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পরে যদি সেই সনদের মধ্যে কোনো পরিবর্তন হয়ে থাকে, সেটা তো স্বাক্ষরের পরিবর্তন হওয়া তো ঠিক না। গণভোটের ক্ষেত্রে আমরা যেহেতু বলছি নির্বাচন কমিশনের প্রস্তুতির ব্যাপার, সরকারের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারগুলো আছে, নাগরিকের উপস্থিতির ব্যাপারও আছে। তো একটা গণভোটের জন্য কি পরিমাণ নাগরিক উপস্থিত হবে কিনা সে বিষয়গুলো চ্যালেঞ্জ আছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অনৈক্য দূর করতে সরকারকেই উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দলীয় কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত করতে বরগুনা জেলা এনসিপির উদ্যোগে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়।
তাই এই কমিশনের মাধ্যমে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এর আগে বরগুনা জেলা ও উপজেলা পর্যায়ে এনসিপির নতুন কমিটি গঠন নিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন হাসনাত আব্দুল্লাহ। ব্যাখ্যাবিহীন রাষ্ট্র, এটা 5 আগস্টের আগে ছিল। হাসিনা যখন চালাইতো তখন এটা ব্যাখ্যাবিহীন রাষ্ট্র চালাইতো, জবাবদিহিতাবিহীন রাষ্ট্র চালাইতো। কিন্তু 5 আগস্টের পরে এই নির্বাচন কমিশন যদি মনে করে থাকে যে তারা জবাবদিহিবিহীন কোনো একটি সিদ্ধান্ত নিয়ে নেবে আর আমরা সেটাতে মেনে নিব, তাহলে সেটা সম্ভব। আমরা শুরু থেকেই বলেছি যে নির্বাচন কমিশন আসলে নীতিমালা নেই। তাহলে তারা কোন নীতিমালার আন্ডারে শাপলা কলি এখন অন্তর্ভুক্ত করেছে, এটা কি স্পষ্ট করেছে? তারা সংস্কারের পক্ষে 5 আগস্ট পরবর্তীতে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটির পক্ষে যারা অবস্থান নেবে আমরা তাদেরকে নিয়ে আমরা পরবর্তীতে সংসদে যেতে চাই। ভোলায় বিএনপি ও বিজেপির 2 গ্রুপের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশ ও সাংবাদিক সহ অন্তত 20 জন আহত হয়েছেন। শনিবার বেলা 11টার দিকে বিএনপির মহাজনপট্টি জেলা কার্যালয়ের সামনে এবং বিজেপির নতুন বাজারের জেলা কার্যালয়ের সামনে পৃথক সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে বেলা 12টার দিকে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে নতুন বাজার পৌরসভা কার্যালয়ের সামনে পৌঁছালে সংঘর্ষ বাধে। 2 পক্ষের মধ্যে শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ বিএনপি নেতাকর্মীদের মিছিলে ব্যারিকেড দিলে তারা ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে প্রবেশ করে। এই সময় বেশ কয়েকটি মোটরসাইকেল এবং বিজেপি অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়। দীর্ঘক্ষণ ধরে সংঘর্ষ চলার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জুলাই সনদ ও নির্বাচন পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতবিরোধ তা জাতীয় নির্বাচনকে ঝুঁকিতে ফেলতে পারে বলে মনে করেন ডাকসুর সাবেক 2 ও বর্তমান ভিপি। সর্বোচ্চ ছাড় দিয়ে দায়িত্বশীল আচরণ না করলে পতিত ফ্যাসিবাদ আবার ফিরে আসবে বলেও আশঙ্কা করছেন তারা। চ্যানেল আই এর সাথে একান্ত সাক্ষাৎকারে আন্দোলনের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন ডাকসু ভিপিরা। পরাগ আজিমের রিপোর্ট। জাতীয় রাজনীতির গতিপথ নির্ধারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিকে গুরুত্বপূর্ণ বলে মানেন বিশ্লেষকরা। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপিরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বললেন চ্যানেল আইয়ের সঙ্গে। 1990-91 সেশনে জাতীয়তাবাদী ছাত্রদল থেকে ডাকসু ভিপি নির্বাচিত হন 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা আমানুল্লাহ আমান। 28 বছর পর 2019 সালে ভিপি নির্বাচিত হন এর আগের বছর শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর। চলতি বছরের 9 সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম, যিনি জুলাই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। দেশের বর্তমান রাজনীতিকে কিভাবে দেখছেন তারা? বিপ্লব পরবর্তী আমাদের সবার প্রত্যাশা ছিল শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা এবং নতুন একটা রাজনৈতিক কালচার ডেভেলপ করা। আমাদের মধ্যে যেভাবে হচ্ছে একটা কনসেনসাস আসা দরকার, সে জায়গায় আমরা করতে পারি নাই। নিজেদের আদর্শিক দ্বন্দ্ব অথবা ছোটখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে আমরা বিভাজনে জড়িয়ে পড়ছি, যে কারণে ফেসিবাদের দোসররা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করার সুযোগ খুঁজছে। একটা জাতীয় ঐক্যমত্য কমিশন হলো, সেখানে প্রায় 8 মাস ব্যাপী আলোচনা করা হলো, কিন্তু শেষ দিকে এসে দেখেন এখন কিন্তু রাজনৈতিক দলগুলো জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিভক্ত, বিষয়বস্তুতেও বিপরীত মেরুতে। তো এইটা তো হওয়ার কথা ছিল না। নানা ধরনের বিতর্ক তুলে নানা ধরনের বক্তব্য দিয়ে, যেমন পিয়ার পদ্ধতি, যেটা সম্ভব না, এই ধরনের বক্তব্য দিয়ে এই নির্বাচনটা কেউ কেউ পিছানোর চেষ্টা করছে, কেউ কেউ ভণ্ডুল করার চেষ্টা করছে। রাজনৈতিক মতপার্থক্যের এই সময়ে নিজেদের করণীয় নিয়েও কথা বলেছেন ডাকসু ভিপিরা। রাজনৈতিক দলগুলো একই সাথে অ্যাডমিনিস্ট্রেশন, নির্বাচন কমিশন, আমার সবাইকে একসাথে বসে সর্বোচ্চ তাদের ছাড় দিয়ে নিজেদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে আমাদের নির্বাচনটা কন্ডাক্ট করতে হবে। সরকার উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন, কারণ এই উপদেষ্টা পরিষদ নিয়ে রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলছে। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা না হলে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করা হলে, তাহলে তো সুষ্ঠু নির্বাচন হবে না। অতীতে স্বৈরাচার বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা ঐক্যবদ্ধ ছিল, আগামীতে সকলে ঐক্যবদ্ধ থাকবে, এটি আমার বিশ্বাস, এবং ঐক্যবদ্ধ থেকেই আমাদেরকে আগামীতে নির্বাচনটা করতে হবে। গণতন্ত্র শক্তিশালী করা এবং নেতৃত্ব উঠে আসার প্রয়োজনেই ছাত্র সংসদ নির্বাচন প্রতি বছর হওয়া উচিত বলে মনে করেন ডাকসু ভিপিরা। পলিটিক্যাল কালচার ডেভেলপ করা। আজিম, চ্যানেল আই, ঢাকা।
সম্প্রতি বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের মূল কারণ অদক্ষ ও দুর্বল শাসন বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। শুক্রবার ভারতের জাতীয় একতা দিবসের অনুষ্ঠানে বক্তৃতায় তিনি বলেন, অসাংবিধানিক পদ্ধতির মাধ্যমে সাম্প্রতিক শাসন পরিবর্তনের ঘটনাগুলো আসলে ভঙ্গুর শাসনেরই উদাহরণ। জাতি গঠন, দেশকে সুরক্ষিত রাখা ও লক্ষ্য পূরণে সহায়তা করার ক্ষেত্রে শাসন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও উল্লেখ করেন তিনি। Of the change of regimes through non-constitutional methods in Bangladesh, Sri Lanka, Nepal, and others were actually the gilding cases of the bad governance. And that is how the governance matters. এবারে প্রসঙ্গ ভোটের হাওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর অবাধ, সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশায় সবখানেই চলছে আলোচনা। দেশের নানান বয়সী, নানান পেশার মানুষ কি ভাবছেন নির্বাচন নিয়ে। আজ জানাবো কি চাইছেন ভোলার ভোটাররা। আমি এবার নতুন ভোটার হয়েছি, আমি খুব আনন্দিত। আমি চাচ্ছি এরকম একজন প্রার্থীকে ভোট দিতে যিনি ভোলার উন্নয়ন এবং ভোলার মানুষের উন্নয়নে কাজ করবে এবং সৎ ও নিষ্ঠাবান হবে। এমন প্রার্থীকে ভোট দিতে চাই যিনি আমাদের ভোলার শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নতি ঘটাবে, যিনি আমাদের যুব সমাজকে নিয়ে কাজ করবেন। আমাদের যুব সমাজ এখন অবক্ষয়ের পথে, একেবারেই শেষ প্রান্তে। সে যুব সমাজকে রক্ষা করবেন। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দ্বার প্রান্তে। আমাদের শিক্ষাটা ভোলা জেলার শিক্ষা অন্যান্য জেলার শিক্ষার চাইতে অনেকটা নিম্নমানের। শিক্ষার ক্ষেত্রে উনি অবদান রাখবেন। বহুত প্রার্থী ভোলাতে আইছে, বহুত আপনার এমপি মন্ত্রী হয়েছে, কিন্তু আমরা কিন্তু উন্নয়ন দেখতে পাই না। এই যদি ভোলাতে যদি কোনো কল কারখানা করতো তো অনেক মানুষের কাজ করে খাইতো। যদি ভোট দিতে পারি, দেওয়ার মতো পরিস্থিতি হয়, তাহলে অবশ্যই আমাদের ভালো লাগবে। যেই প্রার্থী দিয়ে আমাদের ভোলার উন্নয়ন হবে, যেমন ভোলাতে যেই সমস্ত মিল, কারখানা, ফ্যাক্টরি হবে, যার মাধ্যমে আমাদের কর্মস্থান বাড়বে, যে আমাদেরকে নিরাপত্তা দিতে পারবো, আমরা এরকম প্রার্থী আশা করি। একজন সৎ এবং যোগ্য প্রার্থী চাই, যিনি কিনা শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী হবে এবং কাজ করে আমাদেরকে দেখাবে। আমরা চাই যে যিনি আমাদেরকে ভোলা এবং বরিশাল সেতু তৈরি করে দিবে। আমরা চাচ্ছি যে ভোলার জন্য একজন সৎ এবং যোগ্য প্রার্থী, যে আমাদের ভোলার কাজ করবে, ভোলা বরিশাল সেতুটা করে দিবে। আমাদের একটা মেডিকেল কলেজ প্রয়োজন, আমাদের মেডিকেল কলেজটা করবে। একটা ইউনিভার্সিটি প্রয়োজন, সেই ইউনিভার্সিটিটা আমাদের করে দিবে এবং ভোলার মানুষের জন্য সুষ্ঠুভাবে কাজ করবে। বাসা বাড়িতে মহিলারা যাতে সম্পূর্ণভাবে গ্যাস পরিচালনা করতে পারে, জ্বালাইতে পারে, গ্যাস এরকম উৎপন্ন করে দিতে পারে, এরকম একটা ব্যবস্থা করতে পারে, এরকম ভালো একজন লোক চাই, সৎ লোক চাই। এবারে অন্যান্য সংবাদ। দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সারা দেশে শুক্রবার মধ্যরাত পর্যন্ত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও 506 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। অক্টোবরে ডেঙ্গুতে বছরের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। বৃষ্টির কারণে জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতি সামাল দিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি নিয়ে রোকসানা আমিনের রিপোর্ট। বর্ষা মৌসুম শুরু হলেই দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়। বর্তমানে ডেঙ্গুর মৌসুম প্রায় শেষ, তবুও ঘরে ঘরে রয়েছে এই জ্বরে আক্রান্ত রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখনও প্রতিদিন 500 থেকে 1000 মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। বিভিন্ন জেলা থেকে রোগী আসছেন রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে। প্রথম বরগুনাতে ভর্তি হয়েছি মেডিকেলে, ধরাওয়ার পর 3 দিন রাখছি, নাপা খাওয়াই কইতে কমবে না, এরপর কমে না। 3 দিন কোনো জ্বর কমে না, পরে হসপিটালে গেলাম, বলো যে সিবিসি টেস্ট করার জন্য, এই টেস্ট করার জন্য টেস্ট করালাম, ডেঙ্গুর ধরা খাইলো। এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা কেউ করতেছে না। সিটি কর্পোরেশনে যার কাছে দায়িত্ব আছে, হয়তো এই ব্যাপারে আমার মনে মাথায় কামায় না। এবার ঢাকার বাইরে বরিশাল বিভাগে ডেঙ্গু রোগী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ। এডিস মশা নির্মূলে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে আক্রান্তের হার বাড়তেই থাকবে বলে আশঙ্কা চিকিৎসকদের। আমরা তো রোগীকে এখানে যখন রোগী আসে আমরা রোগীর চিকিৎসা করব, কিন্তু মশা যেহেতু যার মাধ্যমে রোগটা ছড়াচ্ছে মশা নিয়ন্ত্রণ, তো এটা অন্য ডিপার্টমেন্টের কাজ। জনসাধারণের সচেতনতা দরকার,
এবং সিটি কর্পোরেশন বা যেসব সংস্থার সাথে সংশ্লিষ্ট ওনারা আরও সচেষ্ট হলে ডেঙ্গু রোগী কমার সম্ভাবনা আছে। বিশেষজ্ঞরা বলছেন এবার নভেম্বরেও ডেঙ্গুর দাপট থাকবে। ডেঙ্গু পরিস্থিতি নভেম্বরেও বেশ খারাপ থাকবে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন জায়গায় এডিস মশা নিয়ে ডেঙ্গুর বাহক নিয়ে যে গবেষণা করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এডিস মশার ঘনত্ব এখনও ডেঙ্গু ছড়ার জন্য উপযোগী মাত্রায় আছে। নভেম্বর জুড়েই ডেঙ্গুর প্রকোপটি থাকবে, এমনকি ডিসেম্বর এবং এবছরের ডেঙ্গুর ঢেউটি আগামী বছর জানুয়ারি পর্যন্ত গিয়ে হিট করবে। এবছর অক্টোবর মাসেই দেশে ডেঙ্গুতে মারা গেছেন 80 জন, হাসপাতালে ভর্তি অন্তত 22,520 জন। এই সংখ্যা জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বোচ্চ। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা 278 জন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে 134 জন এবং উত্তর সিটিতে 41 জন মারা গেছেন। এর আগে 2023 সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ রূপ ধারণ করেছিল ডেঙ্গু পরিস্থিতি। সে বছর আক্রান্ত ছিল 3 লাখেরও বেশি আর মৃত্যু 1705 জন। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। জনগণকে বোকা বানিয়ে সংস্কার করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। রাজধানীতে এক আলোচনায় দলের নেতারা বলেছেন, জুলাই জাতীয় সনদে নোট অফ ডিসেন্ট না থাকা অন্যায়। তারা অভিযোগ করেছেন, বিএনপি সব সময় নির্বাচনের কথা বলে, কিন্তু একটি দল গণভোটের নামে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়। রাহুল রায় রিপোর্ট। ঐতিহাসিক 7 নভেম্বর সামনে রেখে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ দলের আলোচনা সভা ছিল। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে ছিলেন দলের মহাসচিবও। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কথা বলেন তিনি। যারা 1971 সালে স্বাধীনতার বিরুদ্ধে করেছিল, তারা 1971-কে এখন আপনার নিচে নামিয়ে দিতে চায়। তারা শুধুমাত্র 24-এর জুলাইয়ের যে আন্দোলন তাকে বড় করে দেখাতে চায়। আমরা 1924-এর যে আন্দোলন, সেটা 15 বছর ধরে করেছি। আজকে যদি কেউ দাবি করেন যে এককভাবে তারা যে কৃতিত্ব, আমরা সেটা মানতে রাজি নই। সংস্কার, জুলাই জাতীয় সনদ ও গণভোট সহ বিভিন্ন ইস্যুতে দলের অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল। সংস্কার আমরা করতে চাই, কিন্তু আপনারা যেভাবে জনগণকে বিভ্রান্ত করে, জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান, সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে। এই যে সনদ আমরা পাশ করেছি, আপনাদের মনে আছে, আর এখন ওনারা যেটা প্রস্তাব উত্থাপন করলেন প্রধান উপদেষ্টার কাছে, সেখানে ওই নোট অফ ডিসেন্টের কোনো কথাই নাই। আমাদের এই কথাগুলো বেমালুম বিবেচিত করেছে, তারা আবার নতুন করে কিছু কিছু ওখানে নিয়ে এসছে। এটা অন্যায়। আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করব না। আমরা চাই যে এই বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে সমাধান করা হোক। রাজধানীতে বিনামূল্যে চিকিৎসা সেবার এক কর্মসূচি উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনিও দেশের স্বার্থে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দেন। ভোট দেব ধানের শেষে, আর দেশ গড়ব মিলেমিশে, এটাই হবে আমাদের স্লোগান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, বড় দুটি দলের কাছে জুলাই সনদ ভোটের দর কষাকষির অস্ত্রে পরিণত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনার শীর্ষক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ শহীদ মিনারে সকল রাজনৈতিক দল ও জনগণের সামনে করা ছাড়া মেনে নিবে না এনসিপি। তিনি বলেন, রাষ্ট্রপতির মাধ্যমে জুলাই সনদের আদেশ জারি করলে তা হবে আগুন নিয়ে খেলার শামিল। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির না ভোটের ক্যাম্পেইনকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন দলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। কোনো কার্যক্রম করার বাংলাদেশে চিন্তা ভাবনা করেন, তাহলে এটা বাংলাদেশে একটা বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাবে। আমরা কিন্তু চুপ করে হাত দিয়ে বাংলাদেশের এই জুলাই সনদ পবিত্র সনদের সাইনটা মেনে নিব না, এবং সেই সময় চুপ্পু যদি এই সাইন হয় তাহলে চুপ্পু বঙ্গভবনে থাকতে পারবে কিনা সেটাও আমরা নিশ্চয়তা বিধান করতে পারবেন। আপনি এই ধরনের আগুন নিয়ে খেলা করবেন না। শীতের আগেই দেশে গ্যাস সংকট শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় উৎপাদন কমতে থাকায় এই সময়েও পড়তে হয়েছে সংকটে। নিজস্ব উৎপাদন ও অনুসন্ধান না বাড়লে শুধু আমদানি করা এলএনজি দিয়ে পরিস্থিতি মোকাবেলা সম্ভব নয় মনে করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার।
একদিকে গ্যাসের চাহিদা বাড়ছে, অন্যদিকে দিন দিন কমছে উৎপাদন। বর্তমানে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো থেকে দিনে গড়ে 180 কোটি ঘনফুট গ্যাস উত্তোলন হয়। কয়েক বছর আগেও যা ছিল গড়ে 270 কোটি ঘনফুট। 5 বছরের ব্যবধানে দেশীয় গ্যাসের উত্তোলন কমেছে প্রায় 33%। এতে সংকট বাড়ছে। শীত আসার আগেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকট দেখা দিয়েছে। সকাল, দুপুর, রাত গ্যাস না থাকার নির্দিষ্ট সময়ও নেই। গ্যাসের যে প্রেশার থাকার কথা 200 হয়ে যায়, থাকে হলো 100, 120। মাঝে মাঝে কোনো পাম্প বন্ধ থাকে, গ্যাসে লওয়া যায় না। লাইনে যতটুকু দেয় অতটুকু আমরা দিতে পারি। ফুল যে প্রেশার ওই রকম নাই, একটু কম আছে। ঠিকমতো গ্যাস উঠলে তো প্রায় 250 টাকা নাগা, আর এনে আলে মানে 100-150 টাকা। বিশেষজ্ঞরা বলছেন গত 25 বছরে সন্তোষজনক গ্যাস অনুসন্ধান হয়নি। অনুসন্ধান হচ্ছে না, আর এদিকে উৎপাদনটাও যে মাত্রায় করা সম্ভব সে মাত্রায় আমরা করতেছে না। বাপিস নিজস্ব যা করতেছে তার সাথে জয়েন্ট ভেঞ্চার করে আবার কিছু কোম্পানিকে নিয়ে এসে কাজ করানো, এই কাজগুলো যদি করা যায় তাহলে আগামী 3 বছরে একটা অবস্থার সৃষ্টি করা যাবে। এখন যে উৎপাদন আছে সেই উৎপাদনও একেবারে তলানিতে যাওয়া ঠেকবে। আজকেই বিবিয়ানা বন্ধ হয়ে যাক, কালকে দেখবেন কি অবস্থা হয়। তো সেদিন কি ক্রাইসিসটা আসবে সেটা কেউই অনুধাবন করতেছে না বলে আমার মনে হয়, অথবা অনুধাবন করে তারা মনে করতেছে এলএনজি করেই সব কিছু হয়ে যাবে। তারা থার্ড টার্মিনালের প্রতি তাদের যত গুরুত্ব, বিদেশ থেকে এলএনজি আনার জন্য যত গুরুত্ব, অনুসন্ধানের প্রতি তাদের কোনো গুরুত্ব নেই। নভেম্বরে নিজস্ব কূপ থেকে নতুন কিছু গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। নদী রক্ষায় চাই রাজনৈতিক অঙ্গীকার প্রতিবাদে রাজধানীতে জাতীয় নদী কনভেনশন হয়েছে। সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এই আয়োজন করে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন। এই সময় বক্তারা বলেন, প্রকৃতি, পরিবেশ ও নদী রক্ষায় দেশের প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে। আয়োজনে জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং অন্যরা উপস্থিত ছিলেন। ফরিদপুরের কিশোর মোহাম্মদ মুসাদ্দিক মণ্ডল রাহাত রঙিন মাছ চাষে গড়েছেন দৃষ্টান্ত। শখের বশে শুরু করা শৌখিন মাছের চাষ মাত্র 7 বছরেই তাকে এনে দিয়েছে ব্যাপক সাফল্য। তার এই উদ্যোগ এখন এলাকার কিশোর ও বেকার যুবকদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ফরিদপুর সদর উপজেলার দয়ারামপুর গ্রামের কিশোর মোহাম্মদ মুসাদ্দিক মণ্ডল রাহাত উচ্চ মাধ্যমিকের ছাত্র। লেখাপড়ার ফাঁকে ইউটিউব দেখে রঙিন মাছ চাষে উদ্বুদ্ধ হন 2018 সালে। তখন তিনি 7ম শ্রেণীতে পড়তেন। সাইফুল্লাহ গাজীর চ্যানেল আইয়ের একটা প্রতিবেদন দেখি, আপনার একটা প্রতিবেদন দেখি। ওটা দেখার পর মূলত আমার এটার প্রতি একটা চরম একটা আগ্রহ কাজ করে। তখন দেখা যাচ্ছে যে স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে মূলত তখন করা হতো। এখন তার খামারে আছে 20 প্রজাতির মা মাছ আর বাহারি প্রজাতির রঙিন মাছ। বর্তমানে 10টি পুকুর এবং 50টি চৌবাচ্চায় কয়েক একর জমির খামারে আছে লাখ লাখ টাকার অ্যাকুরিয়াম ফিশ। এখানটাতে 1-1.5 হাজারের মতো মাছ আছে। এই 1-1.5 হাজার মাছের মূল্য কত হবে? 500 টাকা পিস আর কি যাবে এগুলো। এক পিস মাছ বিক্রি করার থেকে শুরু করে এখন একটা ডিলারকে আমি দেখা যাচ্ছে 5,000-10,000 মাছ দিই একজন। এরকম বাংলাদেশ অসংখ্য ডিলার আছে। শৌখিন মাছের সম্ভাবনার পাশাপাশি কিছু সংকটের কথাও বললেন এই উদ্যোক্তা। আমাদের তো কোনো শক্তিশালী বা সুনির্দিষ্ট কোনো সংগঠন নেই, যার জন্য আমরা তো আমাদের দাবিগুলো, আমাদের কথাগুলো আমরা উপস্থাপন করতে পারছি না। যখন আমি বাজারে মাছ দিচ্ছি তখন আমার দেখা দেখি অন্যজন আমার সাথে প্রতিযোগিতা সৃষ্টি করতে যে সে আরো 2 টাকা মাছের দাম কমিয়ে দিচ্ছে। এভাবে আসলে বাজারে মাছের দামটা কমে যাচ্ছে। 7 বছর আগে বাণিজ্যিকভাবে রঙিন মাছ চাষের যে স্বপ্ন রাহাত বুনেছিল তাই সে সফল হয়েছে কিছুটা। এখন শুধু তাই নয়, তার এই হ্যাচারি থেকে যে সমস্ত পোনাগুলো সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে, সেখানেও নতুন নতুন চাষি তৈরি হচ্ছে রঙিন মাছ চাষের জন্য। একে আরও সম্প্রসারণ করার জন্যে এবং সহায়তা দিয়ে শক্তিশালী করার জন্য এই ক্ষেত্রটিকে দরকার সরকারের নীতি সহায়তা এবং এই রঙিন মাছ চাষিদের একত্রিত হয়ে একটি সংগঠন, যে সংগঠন সরকারের সাথে এই বিষয়ে আলাপ আলোচনা করে এটি টেকসই বাণিজ্যের রূপ দিতে পারে। ফরিদপুরের দয়ারামপুরের রাহাতের রঙিন মাছের খামার থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটিও মানুষ অনুষ্ঠানে। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে
ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে শিশুসহ 12 জনের মৃত্যু, হতাহতের ঘটনায় মুখ্যমন্ত্রীর সমবেদনা। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। ভারতের অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর মন্দিরে পদদলিত হয়ে 2 শিশুসহ 12 জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক পুণ্যার্থী। অন্ধ্রপ্রদেশের এক পুলিশ কর্মকর্তা জানান, শ্রীকাকুলাম জেলার কাশীবুগার ভেঙ্কটেশ্বর মন্দিরে শনিবার স্বাভাবিকের তুলনায় বেশি ভিড় ছিল। অনেক ভক্ত একসঙ্গে সামনে এগোনো শুরু করলে একটি রেলিং ভেঙে পড়ে। ভক্তরা দ্রুত গতিতে ভিড় পার হওয়ার চেষ্টা করলে পদদলনের ঘটনা ঘটে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এবারে রয়েছে নিটোল তথা বিশেষ সংবাদ। প্রথমবারের মতো মহাকাশে ইঁদুর পাঠিয়েছে চীন। সেনচুই 21 নামের মহাকাশ যানে চড়ে 3 নভোচারীর সঙ্গে 4টি ইঁদুর নিয়ে চীনের মহাকাশ স্টেশন তিয়ানগন এর পথে যাত্রা করেন। নভোচারীরা প্রায় 6 মাস তিয়ানগন মহাকাশের স্টেশনে অবস্থান করে 27টি বৈজ্ঞানিক প্রকল্পে কাজ করবেন। আর ওজন শূন্যতায় ইঁদুরের আচরণ নিয়ে গবেষণার জন্য প্রথমবারের মতো মহাকাশে ইঁদুর পাঠালো চীন। 5 থেকে 7 দিনের মধ্যে ইঁদুরগুলো পৃথিবীতে ফিরে আসবে। 2030 সালের মধ্যে চাঁদে নভোচারী প্রেরণের লক্ষ্য নিয়ে মহাকাশ কর্মসূচি চালাচ্ছে চীন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। আকিজ ভেঞ্চার গ্রুপের সহযোগিতায় বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল স্প্যানিশ ব্র্যান্ড সিমন। অনুষ্ঠানে ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীমউদ্দিন এবং সিমন গ্রুপের স্ট্র্যাটেজি ডিরেক্টর কিম সিমন, এপ্যাকের বিজনেস ডিরেক্টর ডেরেক দাই সহ অন্যরা। 1916 সালে প্রতিষ্ঠিত সিমন ব্র্যান্ড বিশ্বের 90টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। ব্র্যান্ডটি উন্নত মানের সুইচ, সকেট, লাইটিং ও স্টার্ট হোম সিস্টেম পণ্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত। সংবাদে এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। রিয়াল মাদ্রিদে এসে প্রথম মৌসুমেই ব্যক্তিগত সাফল্যের খাতা খুললেন এমবাপ্পে। লা লিগায় 34 ম্যাচে 31 গোল করে জিতলেন ইউরোপিয়ান গোল্ডেন বুট। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। একটি দল গণভোটের নামে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় বলছে বিএনপি। জনগণকে বোকা বানিয়ে সংস্কারের চেষ্টা হচ্ছে অভিযোগ। জুলাই সনদ দুটি দলের ভোটের দর কষাকষির অস্ত্রে পরিণত হয়েছে বলে এনসিপির মন্তব্য। প্রধান উপদেষ্টাকে আদেশ জারির আহ্বান। সনদ বাস্তবায়ন ও গণভোটের সময় নিয়ে দলগুলোর অনড় অবস্থানে জাতীয় নির্বাচন চ্যালেঞ্জের মুখে মনে করেন বিশ্লেষকরা। গণভোটের সময় দ্রুত জানানোর পরামর্শ। এবং শখের বশে রঙিন মাছ চাষ করে ফরিদপুরের কিশোর রাহাতের সাফল্যের দৃষ্টান্ত। এলাকার বেকার যুবকদের জন্য অনুপ্রেরণা মন্তব্য। এই ছিল এখনকার আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।